এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিশন কমপ্লিট। হ্যাঁ, বল পায়ের জুতা খুলে পাশে রেখে বসলো। রক্তিম জিজ্ঞেস করলো, কোনো ঝামেলা হয়নি তো? মনে হয় না, তোর ফুপি সব সামলে নিয়েছে। উনি খুব বুদ্ধিমতী। আয়শার বাবার সঙ্গে বদ্ধ করে মিটিং করে কিভাবে যেন সব কিছু ম্যানেজ করে ফেলেছে। যতটা না বুদ্ধিমান তার চেয়ে বেশি চতুর তিনি। তুই কি এই জন্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করেছিস? তোকে যে সবাই খারাপ বলছে। আমাকে জোর করে সাধ্যকার, ওরা রিকোয়েস্ট না করলে আমি নিজেই এই বিয়ে ভেঙে দিতাম। যার প্রতি কোনো অনুভূতি কাজ করে না তাকে বিয়ে করে বিয়ে নামক ছেলে খেলা খেলার কোনো শখ নেই আমার। আর আমাকে কে কি বলল তা থোড়াই কেয়ার করি আমি। আমি রক্তিম নিজেই নিজের মর্জির মালিক। আমার বাপেরও সাধ্য নেই আমাকে জোর করার। গড়ের মতো করে বলল কথাগুলো। ওদের জন্য নৈরিতার সঙ্গে যে তোর সম্পর্ক খারাপ হলো, মেয়েটা তোকে ভুল বুঝলো, তবুও তুই সত্যিটা বললি না কেন? সম্পর্ক ছিল কবে? ওই নাদান মেয়ের সঙ্গে কখনো কোনো সম্পর্ক ছিল না। আমার কথার মূল্য নেই যার কাছে, যে আমার চোখের ভাষা বুঝতে পারে না, আমার ভালোবাসা বোঝার ক্ষমতা নেই যার, তাকে কেন আমি সত্যি বলতে যাব? কেন? ভালোবাসলে তাকেও আমাকে বুঝতে হবে। তুই তো বললি ও মেয়ে নাদান, তবে নাদানের সঙ্গে কিসের এত অভিমান? অভিমান নয়, এ আমার আত্মসম্মান। সে আমার চরিত্রে সন্দেহ পোষণ করেছে, আমাকে বারবার তিক্ত কথার বাণে আঘাত করেছে। অনেক অন্ধকারে বন্ধুর মুখপানে চেয়ে রইল। যদিও এই আধারে মুখভঙ্গি বোঝার উপায় নেই, দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বন্ধুর জন্য দোয়া করলো। মনির ফোনে একটা মেসেজ এসেছে রক্তিমের নাম্বার থেকে, যেখানে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে। মুন্নি মেসেজ দেখে সঙ্গে সঙ্গে রক্তিমের নাম্বারে কল করলো, কিন্তু ফোন সুইচড অফ। তার মেজাজ খারাপ হলো। মনির সরাসরি আজিজ সাহেবের সঙ্গে একান্তে কথা বলতে চাইলো। বরযাত্রীবিহীন সাধারণ পোশাকে বরের বাবা ফুফুকে দেখে সকলে ভীষণ অবাক হলো। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। বর আসার সময় পেরিয়ে যাচ্ছে। এ সময় বরের পরিবর্তে বরের বাবা ফুফুর এমন সাধারণ বেশে আগমন ভালো লক্ষণ নয়। আজিজ সাহেব তাদের নিয়ে একটা রুমের দিকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীও আসছে। রুমের দরজার কাছে এসে মুনি দাঁড়িয়ে বলল, ভাবি, কিছু মনে না করলে প্লিজ ভাইয়ের সাথে একা কথা বলতে চাই। ভাইয়ের কাছে না হয় শুনে নেবেন। আয়শার মা থতমত খেয়ে স্বামীর দিকে তাকালো। আজিজ সাহেব থমথমে গম্ভীর স্বরে বলল, যা বলতে চান ওর সামনেই বলুন, কারণ আয়শাও আমার মা। আপনারা বরযাত্রা না নিয়ে এসে কেন একা চলে এসেছেন, আর বর কেন এলো না সেটা নিশ্চয়ই তার জানার অধিকার আছে। মনি ঠোঁট বাঁকা করে হাসলো, বলল, মনে নিশ্চয় আছে, কিন্তু এখন আমি আগে অন্য একটা কথা বলবো, তারপর বলবো বরের না আসার কথা। তাই ভাবি না হয় পরে আমাদের সঙ্গে জয়েন করুক। আজিজ সাহেব রেগে গেলেন, বললেন, ফাজলামো পেয়েছেন? বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, আপনি এখন অন্য কথা বলতেছেন? ছুটে এসেছেন? আপনি জানেন আজ আমি আপনাদের নামে মানহানির মামলা করব। যদি আজ বিয়েটা না হয়, আপনাদের সকলের হাতে হাত করে পরিয়ে থানায় নিয়ে যাব। ভাই সাহেব, আপনি সেটা খুব আনন্দের সঙ্গে করতে পারেন, কিন্তু যেখানে আমাদের কোনো দোষ নেই সেখানে আপনি কেন আইনি ব্যবস্থা নিতে পারবেন না? উল্টো আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। রক্তিমের বাবা আশরাফ বললেন। আয়শার মা চেঁচিয়ে উঠল, কি বলছেন এসব? আপনি তো সাহস মামলার পর দেখান আমাদের। মুনি আজিজের দিকে তাকিয়ে বলল, জি দেখাচ্ছি, কারণ আমাদের যথেষ্ট সাহস আছে। ভাইজান, আপনার মনে আছে আপনি যখন যশোর ব্যাচেলর বাসায় ভাড়া থাকতেন, তখন আপনার প্রতিবেশী শামসু আপনাকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিল বিদেশে যাবার জন্য? তার একটা বোবা বোন ছিল, মনে পড়ে? বলে আজিজের স্ত্রীর দিকে ইশারা করলো। আজিজ বিস্ফোরিত চোখে তাকালো মুন্নির দিকে। মুন্নি তার হয়তো বিহ্বল ভাব দেখে আবারও ডেকে উঠল। আজিজ তার স্ত্রীকে বলল, তুমি আয়শার কাছে যাও, মেয়েটা হয়তো চিন্তা করছে। আজিজের স্ত্রী সন্দেহপ্রবণ দৃষ্টিতে একবার স্বামীর দিকে আবার মুন্নির দিকে তাকিয়ে চলে গেল।
স্ত্রীর প্রস্থানের পর আজিজ হেসে জিজ্ঞেস করলো, এবার বলুন শামশেরের কথা আপনি কোথায় জানলেন? আজ আমার মেয়ের বিয়ে, পুরনো কথা মনে করার দিন না। কিন্তু অতীত যখন বাস্তবে এসে হানা দেয় তখন তাকে কিভাবে এড়িয়ে যাবেন? আপনি মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে দিনের পর দিন একটা বোবা মেয়েকে ভোগ করেছেন, আর তার প্রতিফলন কখনোই ঘটবে না তা কি করে ভাবলেন? আপনি কি জানেন সেই মেয়েটা আপনার বিদেশে চলে যাওয়ার পর আপনার সন্তানের মা হয়েছে? 21-22 বছর বয়সী আপনার একটা মেয়ে আছে, আর এসব জানার পরও আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ করব ভাবলেন কি করে? আজিজ খেপে গিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। কিসের মেয়ে? আমার সন্তানরা আমার সঙ্গেই আছে। তাহলে এটা মিথ্যে যে আপনি নিশিকে মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে তার থেকে স্বামীর অধিকার আদায় করেননি? আরও খারাপ ভাষায় বলতে গেলে বলতে হয় আপনি মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন, যার গর্ভে জন্ম নেওয়া আপনার একটা মেয়েও আছে। তবে এত কথার প্রয়োজন মনে করছি না। আমরা তো আয়েশাকে ছেলের বউ করে নিয়ে যাচ্ছি না, তবে আপনার জন্য একটা অফার আছে। আজিজ থমথমে মুখে চেয়ে আছে। মুন্নি উত্তরের অপেক্ষা না করে বলল, আমার এক ভাতিজা আছে, ওই যে রক্তিমের বন্ধু পাবেল, ওর সঙ্গে আয়েশার বিয়ে দিয়ে আজ রাতে আপনার সম্মান রক্ষা করতে পারেন। ছেলে ভালো, প্রতিপত্তি। আপনাদের মতো না থাকলেও ঢাকায় নিজেদের বাড়ি আছে, ব্যবসা আছে, মার্কেট আছে। আপনি রাজি থাকলে বলুন, ওকে ডেকে আনি। আর চাইলে আমাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, এতে আপনার মানহানি কতটুকু হয় সেটা না হয় আমরা দেখব। আজিজ মুন্নির দিকে আগুন চোখে চেয়ে রইল অনেকক্ষণ, তারপর বলল, ডাকুন ও ছেলেকে, আপনাদের আমি পরে দেখব। শাকিল কিভাবে বিজনেস করে সেটাও দেখব। জি, আরামে বসে বসে দেখবেন, কোনো সমস্যা নেই। এবার চলুন, মেয়ের জামাই বরণ করুন। মুন্নি কুটিল হেসে বলল। তখনই পাভেলকে ফোন দিয়ে ডাকা হয়। আজিজ সাহেব পাভেলের বাবা মাকে ফোন করে কথা বলেন। হঠাৎ ছেলের বিয়েতে পাভেলের বাবা মা নারাজি হলে আজিজ তাদের পায়ে পড়তেও দ্বিধা করেন না। অনেক অনুনয় বিনয়ের পর তারা রাজি হন এবং রাত 12টায় আয়েশা আর পাভেলের বিয়ে সম্পূর্ণ হয়। পুরো বিয়ের সময়টায় আয়েশা পাভেলের মুখে ছিল জয়ের হাসি, একে অপরকে পাওয়ার আনন্দ। আয়েশার মা থমথমে চেহারায় মেয়ে বিদায় করেন। স্বামীর সঙ্গে তার একটা বোঝাপড়া বাকি রয়ে গেছে। আজিজ যখন তার মেয়েকে বিদায় জানাচ্ছে, রক্তিম যখন খোলা আকাশের দিকে তাকিয়ে নিজের ভেতর জমে থাকা রাগের বহিঃপ্রকাশ করছে, ঠিক সেই সময় আশাকে নিয়ে সবাই হসপিটালের দিকে রওনা হয়েছে। নরিতা জানে না তার আম্মু, তার একমাত্র আশ্রয়, তাকে বুকের ভেতর লুকিয়ে রেখে বড় করার কথা মানুষটা বেঁচে ফিরবে কিনা। আপা, তোমার সত্য আমি হজম করলাম, কিন্তু একটা সত্যি তুমিও গ্রহণ করো। তোমার পালিত মেয়ে বা আজিজের অবৈধ নাজায়েজ জারজ মেয়ে আমাদের বাড়ির বউ হবে না। আমাদের ছেলেকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিও না, আর দিলেও বাবা মায়ের বুক থেকে একমাত্র ছেলেকে কেড়ে নেওয়ার মতো অন্যায় আল্লাহ গায়ে সইবে না। তোমার নিজের তো কোনো ছেলে মেয়ে নেই, তাই তুমি হয়তো বুঝবা না সন্তান দূরে যাওয়ার কষ্ট। পালো তো ননদের জারজ মেয়ে, জানো তো পর কখনো আপন হয় না, তেমনি এই মেয়েও তোমার জন্য পরই। যতই তুমি নিজের শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করো না কেন, রক্তের গুণ সে দেখাবেই। এর জন্যই তো রক্তিমের বিয়ে ঠিক হয়েছে জেনেও ছেলেটাকে নিজের রূপের জালে পাগল করেছে। সত্যি যদি আজিজের মেয়ে হয়ে থাকে তবে তার কাছে ফিরিয়ে দাও তার মেয়েকে। ভাবি, আমাকে না হয় আল্লাহ সন্তান দেয়নি, কিন্তু তোমাকে তো দিয়েছে, তাকে সামলে রেখো। নিশিও আমার ছোট বোনের মতো ছিল। মাত্র 15 বছর বয়সী কিশোরী বাচ্চা মেয়েটাকে একটা মানুষরূপী পশুর হাত থেকে রক্ষা করতে পারিনি। তবে আমি আমার মেয়েকে সকল পশু প্রবৃত্তির মানুষের কাছ থেকে আগলে রাখবো যতদিন বেঁচে থাকবো। ওকে নিয়ে কারো দুর্গন্ধময় মুখে একটা বাজে কথাও আমি সহ্য করব না। আগেও বলেছি তোমার ভাতিজার কাছে আমার মেয়ে কখনো যাবে না। আবারও বলছি, তোমার ভাতিজাও যেন আমার মেয়ের কাছে এর থেকে দূরে থাকে। 22 বছর আগে যা পারিনি, এখন তা করে দেখাতে এক মুহূর্তও ভাববো না। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, নরিতা শামসার আমার মেয়ে। এক ফোঁটা স্পার্ম ডোনেট করলেও
কেউ পিতা হয়ে যায় না, আর একটা ধর্ষক তো পিতা হওয়ার যোগ্যতাই রাখে না। যার কাছে পরের মেয়ে নিরাপদ নয়, তার কাছে নিজের মেয়ে নিরাপদ আছে কিনা জানি না। ওপরে বসে যিনি সব কিছু দেখছেন, তিনি নিশ্চয়ই একদিন সকল পাপের বিচার করবেন। তুমি এবার আসতে পারো। তোমাকে আর কখনো আমার বাড়ির সামনেও দেখতে চাই না। বলে সোফার উপর গা এলিয়ে বসে পড়ল আশা। তানজিম মুনিকে দরজা দেখে বিদায় করলো। নরিতা সোফার কোনায় হাঁটু ভেঙে বসে দু হাতে মুখ চেপে কাঁদছে। নুরার মা শিলা এসে নরিতাকে জড়িয়ে ধরলো। আনু আশার পাশে বসে মাথায় হাত রাখলো। আশা মাথার তালু গরম হয়ে আছে, চুলের গোড়া ঘামে জবজব হয়ে আছে। কিচেনে গিয়ে একটা বাটিতে তেল পানি মিশিয়ে নিয়ে আশার মাথার তালুতে ঢেলে ঘষে দিল। আশা উঠে রুমে যেতে যেতে বলল, আপা, নরিতা আর তানজিমের বিয়ের আয়োজন করো। ভাবি ওকে রুমে নিয়ে যাও। এভাবে কান্না করার মতো কিছু হয়নি। আমি এখনো বেঁচে আছি। ওকে আমি সব বিপদ আপদ ঝামেলা থেকে রক্ষা করব। তবে এই মুহূর্তে আমি একটু একা থাকতে চাই। নরিতা পেছন থেকে কান্না ভেজা স্বরে ডাকলো। আম্মু, আমি বিয়ে করব না। আশা রুমের দরজা বন্ধ করে দিয়েছে ততক্ষণে। নরিতার আর্তনাদ তার কানে পৌঁছায়নি। শিলা নরিতাকে তুলে দাঁড় করালে সে করুণ স্বরে বলল, মামি, অ্যাম আই এ বাস্টার্ড চাইল্ড? আমি কি সত্যি না জায়েজ? আমার শরীরের রক্ত দূষিত, আমার জন্ম কি পাপ? আমি সবার মতো পবিত্র রক্ত বহন করছি না, তাই না? শিলা মাথায় হাত বুলিয়ে বলল, এসব বলতে হয় না মা। পৃথিবীতে কারো জন্মই পাপ নয়। সকলেই আল্লাহর মহান সৃষ্টি। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। পাপ থাকে মানুষের কর্মে, মানুষের মনে, নিয়তে। পৃথিবীতে মানুষের জন্ম হয় পবিত্র শিশুরূপে, আর সব কিছুই পবিত্র। তোর কর্মই নির্ধারণ করবে তুই কতটা মানুষ আর কতটা অমানুষ। ওই অমানুষটা নিশিকে বাঁচতে দেয়নি, কিন্তু নিশি তোকে বাঁচিয়ে তোর আম্মুর কোলে দিয়ে গেছে। তুই আশার মেয়ে, শামসের কলিজার টুকরো। তোর অবহেলা হবে ভেবে ওরা স্বামী স্ত্রী নিজেদের সন্তান নেয়নি। নিশিকে আমি দেখেছি, খুব ভালো একটা মেয়ে ছিল, কথা বলতে পারতো না, কিন্তু সবার জন্যই ছিল ওর আদর মায়া। সেই কিশোরী বয়সে মেয়েটাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে, মিথ্যে ভালোবাসার অভিনয় করে দিনের পর দিন স্বামী হওয়ার অধিকার খাটিয়েছে সবার অলক্ষ্যে। এজন্যই আশা চায় তোর বিয়ে নিজেদের কারো সঙ্গে হোক। তুইও নিশির মতো প্রেম ভালোবাসায় জড়িয়ে ভুল করিস, সে আশা চাইনি। নরিতার মনের ভেতর এক অদ্ভুত দোলাচল। নিজেকে বিভ্রান্ত দিগ্ভ্রান্ত মনে হলো। শিলার এতগুলো কথা বুঝলো কিনা বোঝা গেল না। ঘোলাটে চোখে শিলার দিকে চেয়ে থেকে উঠে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্লোরে বসে রইল। চোখের পানি অবিরাম ঝরে পড়ছে। ছোট থেকে সে যাদের বাবা মা বলে জেনে এসেছে, আজ জানতে পারলেও সে তাদের সন্তান নয়। সে অন্য কারো গর্ভে জন্মেছে। কোনো এক লোকের লালসার শিকার হয়েছিল, তার জন্ম দেয়নি, আর সেই লালসার ফসল হয়ে সেই পৃথিবীতে এসেছে। কারো ভালোবাসার নিদর্শন হয়ে তার জন্ম হয়নি। অথচ এতদিন সে জানতো তার বাবা মায়ের শুদ্ধতম ভালোবাসার একমাত্র প্রতীক সে নরিতা শামস। ভাবতেই তার শরীর গলিয়ে উঠল। নিজের প্রতি ঘেন্না জন্ম নিল। ধরে ওয়াশরুমের বেসিনে গিয়ে হড়বড়ে বমি করলো। সামনে থাকা আয়নায় নিজের সুন্দর চেহারাটা আজ বড় অসুন্দর দেখালো। কুৎসিত কদাকার মনে হলো নিজেকে। বারবার মনে হলো সে একটা বাস্টার্ড। সে এই সমাজে বসবাসের যোগ্য নয়। তার জন্ম পবিত্র নয়। সে আপাদমস্তক অপবিত্র, অসুচি, নোংরা একটা মেয়ে। দু হাতে মাথার চুল টেনে ধরে চিৎকার করে উঠল। চুলের গোড়া থেকে কতগুলো চুল উঠে হাতে চলে এসেছে। নিজের শরীরে নিজেই খামচে ধরে বিলাপ করতে থাকে। ওদিকে লিভিং রুমে তানজিম আর আনু উচ্চ স্বরে বাক বেতন্ডতায় জড়িয়ে পড়েছে। তানজিম কিছুতেই এ বিয়ে করবে না, আর আনু দুদিনের মধ্যে ছেলের বিয়ে দেবেন নরিতার সঙ্গে। লিভিং রুমে এখন আশার ভাই ভাবেও বসে আছেন। সকলের চেহারাই দুশ্চিন্তাগ্রস্ত। কামরুজ্জামান অসন্তোষ প্রকাশ করে বললেন, শাকিলের বউ কাজটা একদম ঠিক করেনি। যে বিষয়টা মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল তা এভাবে মেয়েটার সামনে প্রকাশ করা ঠিক হয়নি। এই ঘটনাটা খুব অল্প মানুষই জানতো, কিন্তু এখন আমি কথা বলবো শাকিলের সঙ্গে। খুব খারাপ হয়েছে যা হয়েছে। শাকিলের বউ মুন্নির মুখের ভাষা এত খারাপ, আর মনে হচ্ছিল নৈরতার প্রতি তার অনেক ক্ষোভ জমে আছে। নিজেদের ছেলেকে সামলাতে পারে না, অন্যের বাড়ির মেয়ের উপর আঙ্গুল তুলে কথা বলতে আসে। শিলা বলল, মেয়েটাকে একটু কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসো। আশা আজ রাতে আর বের হবে বলে মনে হয় না।
রাতে এখানেই থাকো, আমাকে এখানের কথা জানানোর প্রয়োজন নেই। শিলা মাথা নেড়ে উঠে গেল। তানজিম আনুকে জিজ্ঞেস করলো, আমু, এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে? দেশে আসার আগে তো এসব কিছু বলনি। আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম এই বিয়ের কথাটা ভুলে যেতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তাছাড়া আমি জানি তুমি কেন খালামণিকে আমার ব্যাপারে কিছু জানাওনি। তানজিম, এই বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা ছিল, তখন তুই কিচ্ছু বলিসনি। তোর নানুর ইচ্ছে তোদের দুজনের বিয়ে হোক, এ বিষয়ে আর কোনো কথা হবে না, ব্যাস। কেন কথা হবে না? তোমরা ঠিক করলেই তো হলো না। আমি নানুকে আমার অপারগতা বুঝিয়ে বলবো। তানজিম, পরিস্থিতি এখন আর আগের মতো নেই। তোর খালামণি যত দ্রুত সম্ভব তোর সঙ্গে নৈরিতার বিয়ে দিয়ে তোর সঙ্গে ওকে নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে দিতে চায়। আমাদের এবার দেশে আসার উদ্দেশ্যই হলো তোদের বিয়ে দেওয়া। ও আচ্ছা, আমার বিয়ে অথচ আমাকেই বলার প্রয়োজন মনে হয়নি। জানালে তুই দেশে আসতি না। এক্সট্রিমলি দেশে আসার প্রশ্নই আসে না। যেখানে সব কিছু তোমাদের ইচ্ছেতে হবে, সেখানে আমি কেন বলি হতে আসবো? বিয়ে তো আমি কিছুতেই করব না। আমাকে তুমি জোর করতে পারো না। আমি একজন অ্যাডাল্ট পারসন। আজকের ঘটনার পর তোর মনে হয় এই বিয়েটা হওয়ার প্রয়োজন না? আনু বিরক্ত হয়ে বলল, আজকের ঘটনার পর তো প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না তামজিন? নৈরিতার জন্ম পরিচয়ের জন্য? তোরও কি ঘেন্না হচ্ছে ওকে? আশা কখন রুম থেকে বের হয়ে এসেছে কেউ খেয়াল করেনি। তানজিম চমকে উঠে তাকালো। উঠে এসে আশার কাঁধে হাত রেখে বলল, মনি, কি বাজে কথা বলছো? নৈরিতাকে ঘেন্না করবো আমি? আমাকে তোমার এত নিচু মানসিকতার মনে হয়? আমার কথা শোনো, এই মুহূর্তে ওর আমাদের সাপোর্ট দরকার। বিয়ের মতো একটা জটিল সম্পর্ক নয়। বিয়ে তোর কাছে জটিল মনে হয়? বাহ, ভালো। পশ্চিমা কালচার নিজের মধ্যে ধারণ করে ফেলেছিস তাহলে। তুমি আমাকে ভুল বুঝছো মনি। আমি ওকে কখনো অন্য চোখে দেখিনি, বোন ছাড়া। নৈরিতা আমার কাছে আমার বোন হয়েছিল, আজও আছে। বোনের চোখে দেখলেও নৈরি তোর বোন নয়, এমনকি কাজিনও না। আজ তো শুনলি সব আমি ওর গর্ভধারিণী নয়, তাহলে এত ভয় কিসের? আশার বুকের ভেতর ভাঙচুরের খেলা চলছে। মেয়েটা কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট। সে নিজেও কষ্ট পাচ্ছে। এত বছর ধরে মনে ছিল না নলিতাকে সে জন্ম দেয়নি। আজ যেন তার মাতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হলো। সে সন্তান জন্ম দিতে অক্ষম, তাই তার নিজের বলতে কেউ নেই। নলিতাও কি তাই ভাবে? দেখো, এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমাদের প্রায়োরিটি এখন নৈরিতা হওয়া প্রয়োজন, নাকি বিয়ে নিয়ে পড়ে থাকা? বিয়ে তো হবেই তানজিম, তুই না হলে অন্য কেউ, তবুও মুন্নি ভাবির ভাতিজা কখনোই না। এমন সময় নুরার আম্মুর চিৎকার ভেসে ওঠে। নৈশিতা, তানজিম তাড়াতাড়ি আয়। চিৎকার লক্ষ্য করে তানজিম ছুটে গেল নরিতার রুমের দিকে। পেছনে আশা, আনু, কামরুজ্জামান আতঙ্কিত হয়ে ছুটল। তানজিম এক লাফে বিছানায় উঠে নরিতার গলায় পেঁচানো ওড়না খুলে ফেলল। নোরার আম্মু ওর পা জড়িয়ে ধরেছিল। তানজিম ঝাপটে ধরে নরিতাকে বিছানায় নামিয়ে বসালো। নরিতা পাগলের মতো তানজিমকে সরিয়ে দিচ্ছে আর বারবার দোষারোপ করে বলেছে তাকে কেন নামিয়ে আনলো। তোমাদের জন্য মানুষ বাঁচতেও পারবে না, শান্তিতে মরতেও দেবে না। কি চাও, বেঁচে থেকে বাস্টার্ড হওয়ার যন্ত্রণা ভোগ করি? নরিতা আর্তনাদ করে বলল। আশা দরজায় দাঁড়িয়েছিল হতবিহ্বল হয়ে। যার জন্য নিজের জীবনের এতগুলো বছর নষ্ট করেছে, যাকে অবহেলা করতে পারে এই আশঙ্কায় নিজের গর্ভে সন্তান ধারণ করেনি সে, আজ বাইরের লোকের কথায় নিজের জীবন দিতে যাচ্ছে। তার কথা একবারও ভাবল না? এত স্বার্থপর কবে হলো মেয়েটা? আসার আগে কাঁপতে কাঁপতে সে তানজিমকে সরিয়ে নৈরিতার গালে কয়েকটা থাপ্পড় মারল। যাকে কখনো একটা টোকাও দেয়নি তাকে আজ এভাবে মারল। এখনও মেয়েটা খেতে না চাইলে মুখে তুলে খাইয়ে দেন। সেই মেয়ে নিজের জীবন নিজের হাতে শেষ করতে চেয়েছে। নরিতা মুখ থুবড়ে পড়ল বিছানায়। আশা হিস্ট্রিয়া গস্তের মতো কাঁপতে কাঁপতে বলল, মরার শখ জেগেছে না? আমি আজ তোকে নিজের হাতে মারব। যে হাতে সদ্য জন্মানো বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে আগলে বড় করেছি 22টা বছর ধরে, সেই হাতেই আজ তোকে মেরে ফেলবো আমি। আসলেই পর কখনো আপন হয় না।
একদিনও হলো না, এরই মধ্যে আমাকে পর ভাবতে শুরু করলি। আমার পেটের সন্তান হলে কি এভাবে মরার কথা ভাবতে পারতিস? আমার ভালোবাসা এত দুর্বল ছিল জানতাম না। তানজিম আশাকে সরিয়ে দিয়ে নরিতার সামনে আড়াল হয়ে দাঁড়ালো। শিলা আশাকেই টেনে ধরলো। আশার ভাই বোনকে থমকে উঠল। কি শুরু করছিস তোরা বলতো? মাথা গরম করার সময় এখন। ওকে কাছে বসিয়ে বুঝিয়ে বলা উচিত ছিল না? বাচ্চা মানুষ ছেলে মানুষই করে ফেলেছে। ওর মানসিক স্থিতি ঠিক নেই এখন। ওর এখন রেস্ট দরকার, ঘুম প্রয়োজন, ব্রেনকে রেস্ট দেওয়ার জন্য। আশা বলল, ও একবার আমার কথা ভাবলো না ভাইয়া? আমি ওকে নিয়েই তো বেঁচে আছি। সে বাঁচার কারণটাও কেড়ে নিতে চায়। থাপ্পড়ে নরিতার মুখের ভেতর নোনা স্বাদ অনুভব করছে। কোনো মতে উঠে বসে গালে হাত দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদতে থাকে। উত্তেজিত হয়ে কথা বলতে বলতে আশা হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেল। শরীর ঘেমে গেছে, বুক ওঠানামা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন অক্সিজেন ফুরিয়ে আসছে। বুকে তীব্র ব্যথা, ব্যথায় চেহারা নীল হয়ে গেল। আশাকে পড়ে যেতে হুড়াহুড়ি করে সবাই ছুটে গেল আশার কাছে। তানজিম আশাকে বাজা খুলে তুলে বিছানায় শুয়ে দিল। ঠান্ডা পানির ছিটে দিয়ে ফ্যান ছেড়ে দেওয়া হলো। মুখের ব্যথায় চেহারা নীল হয়ে গেছে, কথা বলতে পারছে না, ঘন ঘন শ্বাস পড়ছে। নরিতা কাঁদতে কাঁদতে বলছে, আম্মু তোমার কি হয়েছে? আমি আর কখনো এমন কিছু করব না, আমাকে মাফ করে দাও। আনু বোনের পায়ের পাতা খুঁজছে। তানজিম আশাকে ভালো করে দেখে মামাকে বলল, মামা, এক্ষুনি হসপিটালে নিতে হবে। মনির অবস্থা বিশেষ সুবিধার ঠেকছে না। দেরি করলে অঘটন ঘটে যেতে পারে। ব্যাস, এই কথার পর কান্নার রোল পড়ে গেল। নরিতা হাও মাও করে কাঁদতে লাগলো। আনু কেঁদে ফেলল। যার ভেতরে বোনের জীবন নিয়ে সংশয় ঢুকে গেছে, তার বোনটা বাঁচবে তো? তানজিমকে বলল, তাড়াতাড়ি কিছু কর, আমার বোনটাকে বাঁচা। তানজিম বলল, অ্যাম্বুলেন্স আস্তে আস্তে দেরি হয়ে যাবে, আমরা গাড়ি নিয়ে চলে যাই মামা। চল, আমার গাড়ি পার্কিংয়েই আছে। তানজিম আনুকে বলল, তোমরা কেউ একজন চলো আর বাকিরা বাড়িতে থাকো। নানুকে এখনই কিছু জানিও না, সকালে ধীরে সুস্থে বুঝিয়ে বলা যাবে। বলে আশাকে পাজা কুলে তুলে ছুটে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে ছুটে চলল হসপিটালের উদ্দেশ্যে। আশাকে নিয়ে যখন গাড়িটা চলে যাচ্ছে, ঠিক তখনই তাদের সামনে দিয়ে নাখাল পাড়ায় ঢুকেছে পাভেল আয়েশা নববিবাহিতা বরবধূকে বহন করা সুসজ্জিত গাড়িটি, যা রক্তিমের জন্য সাজানো হয়েছিল। পাভেলের মা অপেক্ষায় আছেন নতুন বউকে বরণ করার জন্য। হোক আকস্মিক বিয়ে, তবু তো নতুন বউকে বরণ করতে হবে। নরিতা কাঁদছে আর নিজেকে দোষারোপ করছে। সবকিছু আমার জন্য হয়েছে, আমি আসলে একটা পাপ। আমার জন্ম পাপের জন্ম। আমার তো পৃথিবীর মুখ দেখার কথাই ছিল না। আমি এই সমাজের জন্য নোংরা, উচ্ছিষ্ট। আমার জন্য আম্মুকে অপমানিত হতে হলো। শিলা থমকে বললেন, একটা থাপ্পড় দেব তোকে আবার এ ধরনের কথা বললে। তোর দ্বারাই অবশ্যই অন্যায় হয়েছে, আর সেটা হলো কিছুক্ষণ আগের ঘটনা। তুই এই কাজটা না করলে আশা এত উত্তেজিত হয়ে পড়তো না। তোকে নিয়ে একা একা জীবন পার করে দিচ্ছে। তুই জানিস ওর জন্য কত খানদানি পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে? শুধু তোর জন্য ও বিয়েতে রাজি হচ্ছে না। ও বিয়ে করে চলে গেলে তুই একা হয়ে পড়বি। তোর মায়ের বয়স কত হয়েছে? এই 42 বছর। এই বয়সেও মানুষ বিয়ে করে, কিন্তু 50 বছর হয়ে গেলে ওকে আর বিয়ে দেওয়া সম্ভব হবে না। তখন কি আশা একা একা জীবন কাটাইয়ে দিবে? একটা মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য একজন সঙ্গীর প্রয়োজন হয়। একসময় তুই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আশা সম্পূর্ণ একা হয়ে যাবে। ওর কষ্ট তো তোর দেখা প্রয়োজন। আম্মু, আম্মু, আমার মা না, এটাই আমি মানতে আম্মু, আম্মু আমার মা না, এটাই আমি মানতে পারছি না মামি। আমি কেন আম্মুর পেটে জন্ম নিলাম না বলতে পারো? আমি তো জানতাম আমি তোমাদের মেয়ে, তোমাদের রক্তের, কিন্তু আজ একটা মুহূর্তে সব মিথ্যে হয়ে গেল। মামি, এমন হতে পারে না। আজ যা হলো সব মিথ্যে, সব আমার স্বপ্ন। আমি ঘুম থেকে উঠেই দেখবো সব স্বপ্ন। হতে পারে না এটা? হ্যাঁ, এটাই সত্যি। এমন কিছুই হয়নি। না না না, কিন্তু হয়েছে তো, তাই না? নরিতা পাগলের মতো আবুল তাবুল বকতে শুরু করলো। শিলা নরিতার কাঁধে ঝাঁকে দিয়ে বলল, নৈরতা, তোর আম্মু অসুস্থ, ওকে নিয়ে সবাই হসপিটালে গেছে। প্লিজ হুঁশে থাক। আমি কয় দিকে যাব বলতে পারিস? তোর নানু নরা বাসায় একা, তুইও চল আমার সঙ্গে। নরিতা কতক্ষণ মামির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
তারপর হুড়মুড়িয়ে নেমে নিজের ফোনটা খুঁজে বের করে তানজিমকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো আশরাকে নিয়ে কোন হসপিটালে গিয়েছে। তানজিম হসপিটালের নাম বলতেই ফোন রেখে ব্যাগ হাতে বেরিয়ে পড়লো। পেছন থেকে শিলা ডাকলো, ননিতা দাঁড়ালো না, জুতো পরে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। দুপুর 12টা বাজে। অনেক এসে রক্তিমকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। গতকাল অনেক রাতে ঘুমিয়েছিল, আবার ভোর সকালে উঠেছে গ্রামের সকাল দেখার জন্য। উঠে হাঁটতে বের হয়েছিল হালকা কুয়াশা ভেজা মাঠে। গাছের পাতায় শিশিরের ফুটা রূপার মতো ঝকঝক করে। ঠান্ডা বাতাসে হাঁটতে ভালো লেগেছে। ভোর হতে মুরুকের কুকুরুকু শুনতে পেয়েছে। কচি ধানের সবুজ ক্ষেতের আইলের উপর দাঁড়িয়ে বুক ভরে তাজা সতেজ অক্সিজেনের নিঃশ্বাস সঙ্গে টেনে নিয়েছে। সবজি ক্ষেত থেকে কৃষককে সবজি তুলে ভ্যান ভরে বাজারে নিয়ে যেতে দেখেছে। পুরো আকাশে ধীরে ধীরে লালচে কমলা রঙে ভরে উঠেছে। গ্রামের সূর্যোদয় খুব স্পষ্ট আর সুন্দর দেখা যায়। এখানে শহরের মতো বিশাল বিশাল অট্টালিকা নেই যা সূর্যকে ঢেকে দেবে। সকালে রোদ গায়ে মেখে জেলেদের সঙ্গে পুকুরে মাছ ধরেছে। নানা জাতের পাখির ডাকে সুমধুর সুর কানে এসেছে। পুকুর থেকে উঠে গোসল সেরে নাস্তা খেয়েছে মুরগির মাংসের সঙ্গে চালের রুটি, ছিট রুটি দিয়ে। অসাধারণ স্বাদ লেগেছে খাবারে। গ্রামের সকাল এত স্নিগ্ধ, শিশিরে ভেজা আর শীতল হাওয়ায় নিস্তব্ধতায় শান্তি বিরাজ করে। এখানে শহরের মতো শোরগোল নেই, গাড়ির শব্দ নেই, শুধু প্রকৃতিতে পাতার মচমচ শব্দ। মনটা স্বাভাবিকভাবে ভালো হয়ে যায়। রক্তিমের মাথা থেকে সকল যন্ত্রণা, সকল দুশ্চিন্তা দূর হয়ে গিয়েছিল। ভুলে গিয়েছিল আগের দিন সে কি অঘটন ঘটিয়ে এসেছে। নাস্তা সেরে আবারও ঘুমিয়েছে। ঘুমোতে ঘুমোতে মনে মনে পরিকল্পনা করেছে সেও গ্রামে একটা বিশাল বাংলো বানাবে, যেখানে গরু, হাঁস, মুরগি থাকবে, বিভিন্ন প্রজাতির পাখি থাকবে, শাক সবজির চাষ হবে, পুকুর ভরা মাছ থাকবে, যেখানে সর্বত্র বিরাজ করবে শুধু শান্তি আর শান্তি। গভীর ঘুমে তলিয়েছিল। হঠাৎ অনেকের ডাকে চোখ মেলে ধরফড়িয়ে উঠে বসলো। শূন্য চোখে চেয়ে রইল অনেকের মুখের দিকে। অনেক নিজের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, তোর ফোন বন্ধ, তাই রানিয়া সকাল থেকে আমারে ফোন কল দিচ্ছে। আমি তো ফোন বাসায় রেখে বাজারে গিয়েছিলাম, তাই ধরতে পারিনি। নে ফোনটা ধরে কথা বল, জরুরি কথা আছে বলল। কোনো মতে ফোনটা কানে ঠেকিয়ে শান্ত হয়ে ওপাশের কথা শুনলো। তারপর বলল, আমি আসছি বলে কল কেটে বিছানা ছাড়লো। অনেক জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি বলল? তুই এভাবে উঠে কোথায় যাচ্ছিস? আমরা আরও কিছুদিন থাকবো বলেছিলাম। আমাকে এখনই রওনা হতে হবে, তুই পরে আস। বলে রক্তিম প্যান্টের উপর টি শার্ট গলিয়ে বেরিয়ে পড়লো। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। শহরের কোলাহল থেমে যখন ক্লান্ত শহরবাসী গভীর ঘুমে তুলে গেছে, ঠিক তখনই নাখালপাড়া ফিরোজা ম্যানশনের বাসিন্দা আশাকে নিয়ে পরিবারের মানুষজন হাসপাতালে ছুটাছুটি করছে। হাসপাতালের প্রতিটা কেবিন ওয়ার্ডের রোগীরাও কড়া সিডেটিভের প্রভাবে ঘুমিয়ে কাদা হয়ে আছে। আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে ধুকে ধুকে বেঁচে থাকা রোগীর উদ্বিগ্ন স্বজনরাও ভিজিটর্স চেয়ারে বসে ক্লান্ত শরীর এলিয়ে বসে ঝিমুচ্ছে। হাসপাতালের ডাক্তার, নার্সরা তাদের রাতের রেগুলার চেক আপ সেরে ক্লান্ত শরীরটা একটু এলিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই স্ট্রেচারে করে একজন রোগী নিয়ে কয়েকজন হইচই করে ডাক্তার নার্সদের ডাকতে ডাকতে এসে ঢুকলো। জরুরি বিভাগের লাইটগুলো আধো অন্ধকারে কাঁপছিল। নিঃশব্দে স্বয়ংক্রিয় দরজা খুলে দুই নার্স দ্রুত স্ট্রেচার ঠেলে নিয়ে এলো। স্ট্রেচারে শুয়ে থাকা মহিলার স্নিগ্ধ ক্লান্ত চেহারা ব্যথায় নীল হয়ে গেছে। চোখ আধখোলা, ঠান্ডা ঘামে ভেজা মুখ। আইসিইউতে থাকা ডিউটি ডাক্তার এগিয়ে এলেন। নার্স রোগীর পালস চেক করছে। একজন নার্স গিয়ে স্বজনের কাছ থেকে কেস হিস্ট্রি নিচ্ছে। তানজিম ইমার্জেন্সির বন্ধ দরজার দিকে চেয়ে আশার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়া এবং পারিবারিক কারণে টেনশনের কথা জানালো। নার্স আশার শারীরিক আর কোনো জটিলতা আছে কিনা, বা আগে কোনো ধরনের শারীরিক অসুস্থতা ছিল কিনা, কোনো সার্জারি হয়েছে কিনা জিজ্ঞেস করলো। সকল তথ্য নিয়ে নার্স চলে গেল। ইমার্জেন্সি বিভাগ নার্স বলল, স্যার, রোগী কলাপস করছে, হার্টবিট দ্রুত কমে যাচ্ছে। দ্রুত রোগীকে মনিটরের সাথে যুক্ত করো, আইভি লাইন চালু করো, এভরিবডি ফাস্ট ফাস্ট। নার্স দ্রুত রোগীর শরীরে মনিটরিং প্যাড লাগিয়ে দিল। ডাক্তার মনিটর স্ক্রিনে চেয়ে বলল, তৃতীয় মাত্রায় ডি ব্লক, সম্পূর্ণ হার্ট ব্লক হয়ে গেছে। একজন নার্স আশার মুখে অক্সিজেন লাগিয়ে দিল। অন্য একজন আইভি ফ্লুইড দেওয়ার পর ধীরে ধীরে শরীর স্থির হয়। রোগীকে আইসিইউতে শিফট করো,
ডাক্তার নার্সকে নির্দেশ দিল আশাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর থেকে বাইরের অপেক্ষারত আনু, কামরুজ্জামান, তানজিমের টেনশন প্রতি সেকেন্ডে বেড়েই চলেছে। আনুর চোখে নীরবে অশ্রু ঝরছে। পাশে বসে আছে ছোট ভাই কামরুল। তানজিম করিডোরে পায়চারি করছে আর মাথার চুল খামচে ধরছে। এত সময় কি করেছে এই ডাক্তার ভেতরে? খালামণি ভালো আছে তো? উফ, আজকের ঘটনাটা না ঘটলেও চলতো। ভালোই চলছিল সবার জীবন। ইমার্জেন্সির দরজা খুলে গেল, আশাকে নিয়ে যাওয়া হলো আইসিইউতে। আনু, কামরুজ্জামান, তানজিম উৎকণ্ঠিত হয়ে চেয়ে আছে। ডাক্তার এসে দাঁড়ালেন। একজন নার্স রোগীর অ্যাটেন্ডেন্সকে ডাকলেন। তানজিম দ্রুত পায়ে ডাক্তারের সামনে দাঁড়ালো প্রশ্নবোধক চাহনিতে। আনু কামরুজ্জামানের পাশে দাঁড়িয়েছে। ডাক্তার জানেন তারা এই মুহূর্তে কি শুনতে চায়। প্রতিদিন আইসিইউতে তাকে এসবই হ্যান্ডেল করতে হয়। কখনো কোনো রোগীর মৃত্যু হলে সে দায়ও এসে তাদের ঘাড়েই পড়ে। ডাক্তার বলল, রোগীর হার্টে 2টি ব্লক হয়েছে, রোগীকে এমার্জেন্সি রিং পড়াতে হবে। আনু ভেঙে যাওয়া ভেজা স্বরে জিজ্ঞেস করলো, আমার বোন ভালো হয়ে যাবে তো? ডাক্তার শান্ত গলায় উত্তর দিল, ইনশাল্লাহ, আমরা আশীর্বাদী। বাকি আপনারা দোয়া করেন। কিন্তু অপারেশন না করলে হার্ট যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। আমরা সার্জেন কল করেছি, কয়েকটা টেস্ট করতে হবে, সেগুলো সকালে করে ফেলা হবে। আশা করি দুপুরের মধ্যে রিপোর্টগুলো পেয়ে গেলে আমাদের সার্জেন আপনাদের সঙ্গে কথা বলেন। সম্ভব হলে আগামীকাল সার্জারি হয়ে যাবে। তানজিম বলল, প্লিজ যা করতে হয় করুন, কিন্তু আমার খালামণির যেন কোনো ক্ষতি না হয়। আমার আম্মুর কি হয়েছে ডক্টর? পেছন থেকে হেঁটে এসে দাঁড়ালো নৈরিতা। তরুণ ডাক্তার চেয়ে দেখলো অসম্ভব রূপবতী একটা মেয়ে, যার এলোমেলো অগোছালো চুল, চোখের কোণে জলের ফোয়ারা, খড়খড়ে শুষ্ক ঠোঁট জোড়া, তবু কত স্নিগ্ধ, কত সুন্দর মেয়েটা। কথা বলছে তার দিকে চেয়ে। সে উত্তর দিল, রোগীর হার্ট 2টো ব্লক রয়েছে, অপারেশনের পর ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপাতত আইসিইউতে আমাদের নিবিড় পদক্ষণ থাকবে। আমি একটু দেখবো আম্মুকে। এখন তো ভিজিটার অ্যালাউড না, রোগী ঘুমাচ্ছে। সকালে ভিজিট আওয়ারে দেখা করতে পারবে। বলে ডাক্তার আবার ইমার্জেন্সিতে চলে গেল। একজন নার্স এসে তানজিমের হাতে কয়েকটা পেপারস দিয়ে বলল, পেপারগুলো নিয়ে সকালে ভর্তির ফর্ম পূরণ করে আসবে, তারপর আমরা রোগীর পরবর্তী চিকিৎসা শুরু করতে পারবো। তামজিন পেপারগুলো হাতে নিয়ে দেখলো অনু, কামরুজ্জামান বসে আছে ডিসচার্জ চেয়ারে। নৈরিতা আইসিইউর দরজার কাছে দাঁড়ানো। তামজিন নৈরিতা তাকে টেনে এনে চেয়ারে বসিয়ে দিল। নিজের পাশে বসে বলল, তোকে এত রাতে কি আসতে বলেছে? বাসায় থেকে কি করতাম? তাই বলে এত রাতে একা একা বেরিয়ে পড়বি? পথে ঘাটে বিপদ উৎপেতে থাকে। যা হয়েছে তার চেয়ে বেশি আর কি খারাপ হবে? বলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তানজিমের দিকে। তানজিম কোনো উত্তর দিতে পারল না। কিছু খাবি? না। কেন? খিদে পাইনি? না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়লে কতজনকে সামলাবো? আম্মু তো না খেয়ে আছে। আমার কিছু হবে না, হলে জন্মের পরপরই হতো। বেঁচে যখন আছি তখন আর কিছু হওয়ার সম্ভাবনাও নেই। এভাবে বলতে হয় না, তুই থাক, আমি দেখি কি পাওয়া যায়। আম্মু আর মামার জন্য খাবার নিয়ে আসি। নরিতার মাথায় হাত বুলিয়ে বলল, সকালে আশার জ্ঞান ফিরে এলে সকলকে দেখা করে এলো। নরিতা গেল সবার পরে। আশার মুখে অক্সিজেন মাস্ক, কম্পিউটার, মনিটর, একটা একটা করে তার নিঃশ্বাস গুনছে। তানজিম হাসপাতালের সকল ফর্মালিটি পূরণ করে আশাকে ভর্তি করেছে। টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পরে। নরিতা কাছে গিয়ে দাঁড়িয়ে আশার হাত ধরে কেঁদে ফেলল। ধীরে ধীরে ক্লান্ত চোখজোড়া খুলে তাকিয়ে আসা নরিতাকে কিছু কথা বলল। নরিতা চোখের পানি মুছে মাথা নেড়ে সায় জানালো। আইসিইউ থেকে বের হয়ে বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাস ছাড়ল। বুক ভরে শ্বাস নিল। পৃথিবীটা এত জটিল কেন? সে তো কখনোই এত জটিলতা দেখেনি। হঠাৎই যেন মাথায় আছড়ে পড়ল কুটিল পৃথিবীর সকল জটিলতা। এরপর দুপুর নাগাদ আশার বিভিন্ন টেস্ট করা হলো। কার্ডিয়াক সার্জন আশার ফলো আপ রিপোর্ট চেক করে তানজিমকে জরুরি অপারেশনের পরামর্শ দিলেন। এদিকে আশার অসুস্থতার খবর শুনে তানজিমের বাবা জরুরি ভিত্তিতে গ্রাম থেকে ছুটে এসেছেন। স্বামী স্ত্রী মিলে ছেলেকে ডেকে আশার অসুস্থতার দোহাই দিয়ে আবারও বিয়ের কথা তুলল। আশা সকালে আনুর কাছে বলেছে সে বেঁচে থাকতেই নরিতাকে একটা ভরসাযোগ্য হাতে তুলে দিয়ে যেতে চায়। আর সেই হাতটি হলো তানজিম। তার অন্তর্ধানে এতিম মেয়েটা আরও একবার এতিম হওয়ার আগে একটা শক্ত হাতে তাকে তুলে দিতে চায়। এ নিয়ে আবারও
হসপিটালে তানজিমের সঙ্গে বাক বিতন্নতা বেঁধে গেল। তানজিম কিছুতেই বিয়ে করবে না। নরিতা তার ছোট বোন, যাকে সে কখনোই স্ত্রীর জায়গা দিতে পারবে না। আনো জেদ ধরেছে, বিয়ে তাকে করতেই হবে। নরিতা নীরব দর্শক হয়ে শুধু চেয়ে থাকলো। সারা রাত নির্ঘুম কাটিয়ে দুশ্চিন্তা আর কান্নাকাটির ফলে মাথাটা তীব্র ব্যথা শুরু হয়েছে। রানিয়ার ফোন পেয়ে রক্তিম হন্তদন্ত হয়ে ছুটে এসেছে ঢাকায়। হসপিটালে এসে যখন পৌঁছালো তখন শুনতে পেল তানজিম বাবা মায়ের সঙ্গে তর্ক করে চলেছে। পাশে নির্লিপ্ত ভাব নিয়ে নরিতা বসে আছে। আসার সময় পাভেলকে ফোন দিয়ে নিয়ে এসেছে। এখানে কেউ রক্তিমকে সেভাবে চেনে না, শুধু আশা, নোরা, নরিতা ছাড়া। পাভেল আনুকে সালাম জানিয়ে আশার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইল। রক্তিম পাশে দাঁড়িয়ে শুধু নরিতাকেই দেখলো। নরিতা যেন দুনিয়াবি সকল কিছু থেকে বেখবর। বসা থেকে উঠে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেল। তানজিম মেজাজ খারাপ করে হাসপাতালের লবিতে বার কয়েক পায়চারি করলো, তারপর সেখান থেকে চলে গেল। পাভেল আনুকে তানজিমের রাগারাগির কারণ জিজ্ঞেস করতে আনু ছেলের বিয়ের কথা খুলে বলল। তবে আগের রাতে ঘটে যাওয়া ঘটনার কথা কিছু বলল না। শুধু আশা ও তার অনেক দিন আগের মনোকামনা বাস্তবায়ন করার জন্য এবার দেশে এসেছেন বলে জানালো। পাভেল যে আশাকে বিয়ে করেছে সে কথা এখনো তাদের কানে পৌঁছায়নি। পাভেলও আর আগ বাড়িয়ে কিছু জানায়নি। রক্তিমের সঙ্গে পরিচয় করে দিয়েছে তার বন্ধু বলে। কামরুজ্জামান সকালে চলে গিয়েছে অপারেশনের জন্য টাকার ব্যবস্থা করতে। রাতে আসার সময় সঙ্গে কিছুই নিয়ে আসা হয়নি। ওদিকে তাদের মা ফিরোজা মানুকেও আসার কথা বলতে হবে যতটুকু বলা সম্ভব। হাসপাতাল থেকে বের হয়ে রক্তিম মুন্নির বাসায় চলে গেল। রক্তিমকে দেখে মুন্নি অভিমানী মায়ের ভূমিকা নিতে চাইল, কিন্তু রক্তিম সেসবে পাত্তা না দিয়ে বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি গতকাল আশা আন্টির বাসায় কেন গিয়েছিলে? তার আগে বল, তুই গতকাল থেকে কোথায় ছিলি? ওরা তোকে লুকিয়ে রেখেছিল তাই না? আমি জানতাম মা মেয়ে মিলে এমন কিছুই করবে। ওই জারজের বাচ্চা। মুন্নির কথা শেষ করার আগে ঝনঝন শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। মুন্নির শাশুড়ি দৌড়ে এলেন। বউ কি পারছো? আবার তোমার মতো লোককে বউ আমার পুরো সংসার খাইয়ে শেষ করে ফেলতেছে। বলতে বলতে দরজার কাছে এসে মুন্নির শাশুড়ির মুখ হাফ হয়ে গেল। ড্রয়িং রুমে রাখা গ্লাসের সেন্ট্রাল টেবিলের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। মুন্নি অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে ভাতিজার দিকে। কথা বলার ভাষাও যেন হারিয়ে ফেলেছে। রক্তিমের চোখে রক্ত জমেছে, গনগনে ক্রোধের আগুনে পড়ছে সামনা মুখখানা। এই প্রথম ফুপির দিকে আঙ্গুল তুলে কথা বলল। মুখেও আনবে না কখনো ওই শব্দটা। তুমি কেন গিয়েছিলে ওদের বাসায়? কেন মানুষগুলোকে আঘাত করে এলে ফুপি? আমার ফুপি যে এত নিকৃষ্ট, জঘন্য, ঘৃণ্য চরিত্রের মানুষ তা জানা ছিল না। এতদিন আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে দেখেছি। ছোটবেলা থেকে আম্মুর সঙ্গে জঘন্যতম আচরণ করতে দেখেছি বলে ওসব স্বাভাবিক মনে হতো, কিন্তু আজ মনে হচ্ছে তোমার আচরণগুলো স্বাভাবিক ছিল না। তুমি একটা ছোট মানসিকতার মানুষ। তোমার ভেতরে কোনো বিবেকবোধ নেই, মনুষ্যত্ব নেই, আছে শুধু কালিমাময় একটা কুৎসিত মন। মনে ফুস করে বলে উঠল, কি বললি তুই আমাকে? আমার মন কুৎসিত? আমার মনুষ্যত্ব নেই? মনুষ্যত্ব না থাকলে তোর ভবিষ্যৎ চিন্তা করে আজিজের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে চাইতাম না। আজিজের সম্পত্তি পরিমাণ কত তুই জানিস? ওসব আমার জানার প্রয়োজন নেই। দোষ করে থাকলে আমি করেছি, তুমি আমার কাছে জবাবদিহি চাইবে। তুমি কেন ও বাসায় গেলে? আশা আন্টিকে গতকাল রাতে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে জানো? তোমার জন্য উনি এখন আইসিইউতে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে। একটা মানুষকে কতটা মেন্টাল টর্চার করলে সে আইসিইউতে ভর্তি হতে বাধ্য হয় বলতে পারো? এক নাগারে কথাগুলো বলে থামলো। মুন্নির চমকে উঠল শুনে, মনে মনে ভয় পেল। মুন্নির শাশুড়ি জিজ্ঞেস করলেন, কেউ সুস্থ ফিরোজার বিধবা ছোট মেয়ে, কত লোককে একটা মেয়ে জামাই মরার পরও একা একা মেয়েকে নিয়ে চলছে। তুমি বউ, তুমি কি করছো? ওর সঙ্গে তোমার তো খুব ভালো না। যেখানে যাও সেখানে ঝামেলা লাগিয়ে আসো। মুন্নির শাশুড়ির কথা শুনে মনে মনে ক্ষুব্ধ হলো। রক্তিমকে বলল, তুই কি এখন ওই চরিত্রহীন মায়ের জারজ মেয়ের জন্য আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস? চুপ, একদম চুপ। তোমার কোনো অধিকার নেই তাদের অসম্মান করার।
একবার নিজেকে তাদের জায়গায় রেখে দেখো, তোমাদের মতো নিকৃষ্ট মনের মানুষদের মধ্যে থেকেও তারা কিভাবে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। বিয়ে আমি নৈরিতাকেই করব এবং তোমার চোখের সামনে তুমি কিছুই করতে পারবে না। বলে রক্তিম চলে যাওয়ার জন্য পিছু ফিরল। মুন্নি তাচ্ছিল্য করে বলল, আজিজের জায়েজ মেয়েকে মনে ধরেনি, মনে ধরেছে আজিজের নাজায়েজ মেয়েকে। চমৎকার, তুই আসলে তোর মায়েরই সন্তান, সেটা আজ প্রমাণ করলি। রক্তিম ঠুকুচকে জিজ্ঞেস করলো, মানে হলো তোর ভালোবাসার নৈরিতা হলো আজিজের পাপের ফল। আশা নৈরিতার আসল মা নয়, আশার ননদ হলো নৈরিতার জন্মদাত্রী মা, যার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে গর্ভে সন্তান রেখে আজিজ পালিয়ে গিয়েছিল দুবাই। আজিজের অবৈধ সন্তান জন্ম দিতে গিয়ে সেই মেয়েটির মা মারা যায়। যা এবার আজিজের এক মেয়ে বিয়ে করতে মন চায়নি, এখন অন্য মেয়েকে বিয়ে কর, যার কোনো পিতৃ স্বীকৃতি নেই। রক্তিম বিস্ময়াত হলো। মনে পড়লো এই জন্যই যে কয়েকবার আজিজের মুখোমুখি হয়েছে, সে ততবারই তার অদ্ভুত লাগতো। আজিজের চেহারায় কোথাও যেন একটা পরিচিত ভাব, খুব কাছের কারো মতো লাগতো, কিন্তু সেই পরিচিত মুখটা মনে করতে পারতো না। আজিজের ফর্সা গায়ের রং, উচ্চতা, নাকের গঠন সহ পুরো চেহারাটাই একটা মিল আছে। শুধু চোখগুলো আজিজের চোখের মতো ছোট নয়, চোখগুলো বড় বড়। মনের কথার প্রত্যুত্তর না দিয়ে সে বেরিয়ে পড়ল। রাতে আবার রেজওয়ানাকে সঙ্গে নিয়ে রক্তিম হসপিটালে গেল। হসপিটালে তখন পরিবারের সবাই উপস্থিত ছিল। রেজওয়ানা নূরিতাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। আনুর কাছে বারবার মাফ চাইল স্বামী ও ননদের ব্যবহারের জন্য। রেজওয়ানার আন্তরিকতায় আনু কঠোর হতে পারল না, কিন্তু এক ফাঁকে জানিয়ে দিল আশা কিছুটা সুস্থ হলেই ছেলে মেয়ের বিয়ে দেবেন। উত্তরে রেজওয়ানা কিছু বলেনি, শুধু মনে মনে ছেলের জন্য আফসোস হয়েছে। সময় থাকতে ছেলেটা হীরা কুড়িয়ে নিতে পারেনি, এখন সে হিরে অন্যের দখলে চলে গেছে। রক্তিমকে তানজিমের সঙ্গে কথা বলতে দেখে নূরিতা মনে মনে রেগে গেল। তানজিমের কাছে গিয়ে বলল, তোমার সঙ্গে কথা আছে, একটু শুনবে? রক্তিম নূরিতাকে এক পলক দেখে বলল, আমি আছি এখানেই, কোনো কিছুর প্রয়োজন হলে জানাবেন। আর হ্যাঁ, ব্লাড ডোনার নিয়ে চিন্তা করবেন না, আমার বন্ধুদের বলে দিয়েছি, ওরা চলে আসবে যথাসময়ে। তানজিম হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ সো মাচ রক্তিম, আপনি আমাকে অনেক বড় দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে দিলেন। অ্যাজ এ হিউম্যান বিং ইটস মাই রেসপন্সিবিলিটি। তাছাড়া আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের জন্য অনেক বেশি কিছু করলেও ক্লান্তি লাগে না, সেই তুলনায় তো আমি কিছুই করিনি। নূরিতার দিকে তাকিয়ে কথাটা বলল, তারপর চলে গেল। নূরিতা জ্বলন্ত দৃষ্টিতে তার চলে যাওয়া দেখল। সারা রাত আধু ঘুমিয়ে আধু জাগরণে কাটে, সকাল থেকে আবারও ব্যস্ততা শুরু হলো। গতকাল রাতে আশার হার্টের সার্জারি করার কথা থাকলেও ডাক্তার আজ সকালে সার্জারির ডেট দিয়েছে। গতকাল রাতে হাসপাতালে তানজিম আর নূরিতা থেকে গিয়েছিল। অদূরে আরও একজন ছিল, তবে সে দূর থেকেই সাহায্য করে গেছে। রোগীর ব্লাড গ্রুপ ম্যাচিং করে 3 ব্যাগ ব্লাড রেডি রাখা হয়েছে। বাকি সবাইকে তানজিম বাড়ি পাঠিয়ে দিয়েছে রেস্ট করার জন্য। নূরিতাকে জোর করেও হসপিটাল থেকে নড়ানো যায়নি। সকাল 7:30টায় আশাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আশাকে নিয়ে যাওয়ার সময় নূরিতা আশার হাত ধরে আকুল হয়েই কেঁদেছে। বারবার মনে হয়েছে তার আম্মু তার কাছে আর ফিরে আসবে না। নার্স ধমক দিয়েও নূরিতাকে সরাতে পারল না। পেছন থেকে পুরুষালী শক্তিশালী দুটো হাত এসে তাকে টেনে নিল। নূরিতা ছুটে যেতে চাইলেও এক বিন্দু নড়তে পারল না। আশার শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। আধবোঝা চোখে নূরিতাকে চিনতে পারল কিনা বোঝা গেল না। নূরিতা কাঁদছে। আম্মু, আম্মু, তুমি কিন্তু ফিরে আসবে বলো। আব্বুর মতো আমাকে একা ফেলে চলে যাবে না। আমি তোমার সব কথা শুনবো, তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো, ভুলেও আর কখনো কোনো ভুল করব না। তানজিম ভাইয়াকে বিয়ে করব, তোমাকে দেয়া কথা আমি রাখবো। আমি ভাইয়াকে বিয়ের জন্য রাজি করাবো। আম্মু, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো আম্মু? আরও কত কত কথা বলতে থাকলো কাঁদতে কাঁদতে। নূরিতাকে ধরে রাখা হাত দুটো সামান্য সময়ের জন্য ঢিলে হয়ে এলেও আবারও টেনে নিজের বাহু বন্ধনীতে বন্দি করলো। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। নূরিতার কথাগুলো বুকে শেল হয়ে বিঁধল, তবু তার হাত শিথিল হলো না। নূরিতার চোখের জলে তার টি শার্ট ভিজে গেল। তানজিম গিয়েছিল হসপিটালের বিলিং সেকশনে। ফিরে এসে নূরিতাকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল।
দীর্ঘ 5 ঘন্টা অপারেশন চলার পর ডাক্তার বের হয়ে জানালেন অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে রোগী পুরো একদিন অবজারভেশনে থাকবে, তারপর আইসিইউতে শিফট করা হবে। শুনে একদিকে যেমন সবাই চিন্তামুক্ত হলো, অন্যদিকে তেমন চিন্তিতও হয়ে রইল। অপারেশনের পর রোগীকে দেখতে দেওয়া হয়নি কাউকেই, তবে বিশেষ অনুরোধে ফিরোজা বানুকে দেখতে দেওয়া হয়েছে। মেয়ের এমন দুঃসময়ে ফিরোজা নিজের অসুস্থ শরীরের তোয়াক্কা না করে চলে এসেছে। চশমা পরা খোলাটে চোখে আদরের মেয়েকে দেখে নিজেকে সামলাতে পারেননি, চোখের জলে ভেসে গেলেন। শিলাকে সহ ফিরোজা বানুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। নরিতা হসপিটাল থেকে বের হয়ে উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকে। হসপিটালের গেট পেরিয়ে মূল সড়ক যায়, বুক ভেদ করে শ্বাসার শব্দ তুলে চলে যাচ্ছে নামি দামি সব গাড়ি। গেট পেরিয়ে সড়কের যান চলাচল লক্ষ্য না করেই ব্যস্ত সড়কের উপর চলে গেল। পেছন থেকে একটা হাত টেনে ফুটপাতে নিয়ে এলো, গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। নরিতা যেন চাবি দেওয়া পুতুল। গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে একসময় একটা বিল্ডিংয়ের ভেতর ঢুকে গেল। দোতলায় চেয়ারে টেবিল পাতা একটা রুমে ঢুকে নরিতাকে চেয়ারে বসিয়ে হাতে কলম গুজে দিয়ে যখন বলা হলো সাইন করতে, তখনও সে নিজের ভাবনায় ডুবে আছে। কয়েকবার ডেকে হাত ধরে নাড়া দিতেই ফিরে চাইলো। এখানে সাইন করো। নরিতা চোখ মুখ কুচকে চারপাশে তাকে দেখলো অনেকগুলো পরিচিত চোখ তার দিকে চেয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে তানজিম, আর পাশের চেয়ারে বসে আছে তার জীবনের সর্বনাশ, যার আগমন তার জীবনে ভালো কিছু বয়ে আনেনি। আবারও তাড়া দেওয়া হলো দ্রুত সাইন করার জন্য। টেবিলে রাখা পেপারের দিকে তাকিয়ে দেখলো নোটারি এফিডেভিট। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। নিচে করা স্বাক্ষরের দিকে চেয়ে নামটা দেখে আবারও তার পাশে বসা মানুষটার দিকে তাকালো। ঘাড় ফিরে তানজিমকে বলল, তুমি আমাকে বিয়ে করতে চাও না বলে যার তার হাতে আমাকে তুলে দেবে? বলে উঠে দাঁড়িয়ে পড়তেই তানজিম নরিতাকে বোঝাতে চাইল, যার তার হাতে কেন হবে? নরি শোন, আজ শুধু কাবিনটা হয়ে থাক। খালামণি সুস্থ, একবার হয়ে সুস্থ গেলে আমি তাকে বুঝিয়ে বলবো তোরা একে অপরকে আর ভালোবাসিস। খালামণি বুঝবে বিষয়টা। কিন্তু প্লিজ, এই মুহূর্তে যা যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। এসব কিছু বন্ধ করতে হলে এটাই করতে হবে। তুমি আমাকে বিয়ে করতে চাও না সেটা বলতে এত দ্বিধা করছো কেন? আমার মতো জারজকে বিয়ে করতে তোমার ঘেন্না হচ্ছে? নরিতা কথা শেষ করতে পারল না, সঙ্গে সঙ্গে তানজিমের হাত উঠে গেল ওর গালে। রাগে তানজিমের মুখ লাল হয়ে গেল। রক্তিম নরিতাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। নরিতা গালে হাত দিয়ে অশ্রু টলমলে চোখে তানজিমের দিকে চেয়ে আছে। রক্তিম কঠোর স্বরে বলল, প্লিজ শান্ত হও, আমি কথা বলছি। নরিতাকে চেয়ারে বসিয়ে ওর সামনে হাতও ভেঙে বসলো। নরিতার হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, নৈরিতা, তোমাকে কখনো বলা হয়নি তোমাকে আমি কতটা ভালোবাসি। গত কয়েকদিনে যা হয়েছে, যা হচ্ছে সব খারাপ হচ্ছে। প্লিজ, আজ না হলে হয়তো কখনোই হবে না। আমি তোমাকে হারিয়ে ফেলবো এটা ভাবতেও পারি না। আর সত্যি সত্যি হারিয়ে ফেললে কি করব তাও জানি না। শুধু জানি তোমাকে নিজের করে রাখতে হলে আজকে এটা করতেই হবে। তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। কে কি বলল বা বলছে তাতে আই ডোন্ট কেয়ার। শুধু জানি তোমাকে আমার করে রাখতে হলে আজকে আমাদের আইনি প্রক্রিয়ায় বিয়ে হওয়াটা জরুরি। প্লিজ ট্রাস্ট মি, আমি সব কিছু ঠিক করে দেব। আমার বাবা, ফুপি, আশা আন্টির কাছে মাপ চাইবে। প্লিজ তুমি একবার রাজি হয়ে যাও নৈরিতা। ওই পেপারসে তোমার একটা স্বাক্ষর আমাদের কখনো আলাদা করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি নৈরিতা। তোমাকে পাওয়ার জন্য অনেকগুলো ভুল কাজ করে ফেলেছি, যা এখন ঠিক করতে চাই। প্লিজ প্লিজ। নরিতার হাতের উপর নিজের কপাল ঠেকে বলল। নরিতা আলগোছে নিজের হাত ছাড়িয়ে নিল। রক্তিম খুশি হলো নরিতা রাজি হয়েছে ভেবে। নরিতা উঠে দাঁড়িয়ে তানজিমের দিকে চেয়ে বলল, আমি বাইরে অপেক্ষা করছি। নরিতা বেরিয়ে যেতেই রক্তিম তার রক্তশূন্য হাতের দিকে তাকিয়ে রইল। তানজিম দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা করো না, আমি ওকে বুঝাবো। খালামনের চিন্তায় ও অন্য কিছু ভাবতে পারছে না। রক্তিমের মনে হলো আজ তার সত্যিকারের পরাজয় ঘটেছে। আজ সত্যি সত্যি সে তার জীবন থেকে মহামূল্যবান সুখ শান্তি হারিয়ে ফেলেছে। নরিতাকে সে হারিয়ে ফেলেছে। নরিতা তাকে ছুঁড়ে ফেলে চলে গেছে। তাকে আর কখনোই পাওয়া হবে না। তার ভালোবাসার আজ সত্যিকারের মৃত্যু হয়েছে। তারপরের ঘটনা খুব দ্রুত ঘটে গেল। আশা সুস্থ হয়ে বাড়ি ফিরতেই ফিরোজা ম্যানশনে সাধারণভাবেই বিয়েটা হলো। মেয়ের 1 সপ্তাহ পর তানজিম আমেরিকায় ফিরে গেল।
রক্তিম দূর থেকে শুনলো, জানলো 1 মাস পর অফিস থেকে তার ট্রান্সফার অর্ডার করা হলো মালয়েশিয়ায়। বাবার সঙ্গে রাগ করে আগে বাড়ি ছেড়েছিল, এখন ছাড়লো দেশ। বাংলাদেশ বিমান যখন ঢাকার আকাশ থেকে উড়ে যাচ্ছে, তখন সে মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো দেশের মুখ দেখবে না। 6 মাস পর। কি করছো? নরিতা জিজ্ঞেস করলো। ক্যামেরার সামনে কেকের মোল্ড তুলে দেখিয়ে বলল, কেক বানাচ্ছি, ব্ল্যাক ফরেন্ট কেক। বলে আঙ্গুলের ডগায় একটু লিকুইড তুলে নিয়ে মুখে পুরে টেস্ট করলো। মুখে উচ্চারণ করলো, পারফেক্ট টেস্ট। সবাই কেমন আছে? খালামণির শরীর ভালো? ও তোর খালামণিরই তো এখন দিন ভালো যাচ্ছে। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে খুশি খুশি বলছে ছেলের বিয়ে দিয়েছি, ভীষণ ভালো আর মিষ্টি একটা মেয়ের সঙ্গে। ইভেন এত মিষ্টি তার বৌমা যে ইদানিং সকাল বিকেল রীতিমতো পার্কে দৌড়াতে হচ্ছে। বলে দুজনে একসঙ্গে হেসে উঠল। তারপর তোর পড়াশোনা কেমন হচ্ছে? গ্র্যাজুয়েশন শেষ করেই ইউএসএ মাস্টারের জন্য অ্যাপ্লাই করবি? তোর সঙ্গে খালামণি কেউ নিয়ে আসবো আমাদের কাছে। পড়াশোনা হচ্ছে, কিন্তু এখানে আমার মন টিকছে না। ক্যাম্পাসে যেতে ইচ্ছে করছে না, বাসা থেকে বের হতে ইচ্ছে করে না, কোনো কিছু ভালো লাগে না। মন খারাপ গলায় তার আজকাল গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কান্নাটা গলায় এসে আটকে থাকে। আশার সামনে সহজে মন খারাপ করে থাকে না, সব সময় বোঝাতে চায় সে ভালো আছে, সব কিছু ভুলে গেছে। খড়খড়ে চোখে আজকাল জলের দেখাও মেলে না। বুকের মাছ বরাবর ভারে খণ্ড কষ্ট দলা পাকিয়ে শ্বাস শুদ্ধ করে রাখে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বড় কষ্ট হয় এই বুকের ভেতর। মাথা যন্ত্রণা করে, চোখে ভাসে কত অস্পষ্ট স্মৃতি। পুরো ঢাকা শহর ঘুরে ফিরে চোখ খুঁজে পরিচিত কারো চেনা মুখ। মার্শাল আর্ট ক্লাসে যাচ্ছিস নিয়মিত? নিয়মিত মেডিটেশন ক্লাসে যাওয়া হয়? বন্ধুদের সঙ্গে সময় কাটা, হইলা কর আর পড়াশোনাটা ভালো করে কর। একদিন দেখবি সব কিছু ছাপিয়ে তোর সাফল্যটাই মানুষের চোখে দ্যুতি সরাচ্ছে। এসব জন্ম বৈধ অবৈধ কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। কে কীভাবে পৃথিবীতে আসবে সেটা কেউ নির্ধারণ করতে পারে না। পারলে সকলেই বাবা মা রূপে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের নির্বাচন করতে। কিন্তু আমি আমার আব্বু আম্মুকেই চাইতাম নিজের বায়োলজিক্যাল প্যারেন্টস হিসেবে। তখন কেউ আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করতে পারতো না। এই নোংরা লোকটার নোংরা রক্ত আমার শরীরে বইতে পারতো না। কাম ডাউন। তোর শরীরে নিশি আন্টির মতো পবিত্র হৃদয়ের মানুষের রক্ত বইছে। আসলে তুই নিশি আন্টির মতোই শান্ত স্বভাবের হয়েছিস। আর আশামণির দেওয়া পারিবারিক শিক্ষা তোকে প্রকৃত মানুষ হিসেবে করে তুলেছে। নিজেকে কখনো ছোট করে কথা বলবি না, নিজেকে নিজে সম্মান দিতে হয়। ওর কি বললো সেসব শোনার প্রয়োজন নেই। ভালো লোকেরা কখনো অন্যের দুর্বলতা নিয়ে আলোচনা করে না। খারাপ লোকের কথা আমরা ভাববো কেন? লোকটা আমাকে তার সম্পদের অর্ধেক শেয়ার দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমি বলেছি সে আমার জীবনে একটা দুঃস্বপ্নের মতো, যাকে ভুলেও ভুল করে স্মরণ করতে চাই না। ওয়ান্ডারফুল, ভালো করেছিস। পাভেল আয়শার বিয়ের রিসেপশন হয়েছিল রাওয়া কনভেনশন হলে। রিসেপশনের রাতে কনভেনশন হল যখন দুপক্ষের অতিথিদের নিয়ে কানায় কানায় পূর্ণ, তখনই সেখানে নরিতার আবির্ভাব ঘটে। অনেকটা জোর করে তানজিমকে সঙ্গে নিয়ে গিয়েছিল। মাইক্রোফোন হাতে সুজা চলে যায় স্টেজে। বরকনের সঙ্গে অতিথিরা ফটোশ্যুটে মগ্ন। অনেক মানুষের লাইন লেগেছিল বরকনের সঙ্গে ছবি তোলার জন্য। পুরো হলের মধ্যে 7-8টা সেলফি জোন রাখা হয়েছে। 6-7 জনের একটা টিম ক্যামেরা নিয়ে কাজ করছে। অতিথিরা পালা করে খেতে বসেছে। ওয়েটার বড় বড় ভাত তরকারির বোল হাতে হেঁটে যাচ্ছে। নরিতা স্টেজে উঠে মাইক্রোফোনে আঙুলে টোকা দিয়ে বলল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আপনারা যাদের বিবাহ পরবর্তী সংবর্ধনা দিতে এসছেন, সেই পাভেল ভাইয়ার কাজিন আমি। এত বড় আয়োজনের রিসেপশন করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আয়েশা ভাবির বাবাকে। আয়েশা ভাবির বাবাকে অনুরোধ করব স্টেজে আসার জন্য। ওনার মতো একজন মহান মানুষও স্মরণীয় ব্যক্তিকে আমি বিশেষভাবে মন থেকে থ্যাঙ্কস দিতে চাই। পাভেল নরিতাকে এখানে আশা করেনি। তার কপালে চিন্তার রেখা পড়ল। আশা কৌতূহলী দৃষ্টিতে চেয়ে রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই আগ্রহ ভরে চেয়ে আছে কি হচ্ছে দেখার জন্য। আজিজ সাহেবকে পাভেলের বাবা বলল, বেআই সাহেব আমাদের এলাকারই মেয়ে, খুব ভালো মেয়ে। আজিজ সাহেব মুচকি হেসে স্টেজের দিকে হেঁটে যাচ্ছেন।
আজ তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের অনেকেই সম্ভ্রান্ত ও আভিজাত্যপূর্ণ পরিবারের। আছে রাজনৈতিক ব্যক্তিত্ব। নরিতা আজিজ সাহেবকে হেঁটে আসতে দেখে চেয়ে রইল এক দৃষ্টিতে। লোকটা তার জন্মদাতা। তার নিজের চেহারার 60% এই লোকের সঙ্গে মিলে যায়। লোকটার চেহারায় পাপ বোধ খোঁজার চেষ্টা করলো, পেল না। পাপীরা নিজেদের পাপ ঢেকে রাখে তাদের সুন্দর চেহারার আড়ালে। আজিজ সাহেব স্টেজে উঠে এসেছেন, দাঁড়িয়েছে তারই পাশে। আয়েশার দিকে স্নেহময় দৃষ্টিতে চেয়ে আছে। নরিতা মাইক্রোফোন মুখের কাছে নিয়ে বলল, আমরা জানি উনি ধনে মানে সম্মানে কত বড় একজন ব্যক্তি। ওনার দুবাইতে বিজনেস রয়েছে, বাংলাদেশেও সম্প্রতি বিজনেস শুরু করেছেন। ওনার মতো যোগ্য ও মহান ব্যক্তিরা আছেন বলেই দেশে রেমিটেন্স আসে, বেকারত্বের হার কমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়, দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু এই যে আজ আমরা সফল একজন আজিজ সাহেবকে দেখছি, ওনার জীবনের শুরুটা কি আমাদের দেখার মতো সহজ স্মুথ ছিল না। জীবনে সফল হতে হলে অনেক ত্যাগ করতে হয়, পরিশ্রম করতে হয়, কুরবানি দিতে হয়, তারপরেই না আসে সফলতা। এতটুকু বলে থামলো। আজিজ সাহেব খুশি হলেন নিজের প্রশংসা বাক্যে। এমন প্রশংসা বাক্য তিনি হর হামেশাই শুনে থাকেন। তবে আজ একসাথে হাজার মানুষ উপস্থিত। ওনার পরিবার, আত্মীয়, শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়ে করতালি দিল। নরিতা স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা তানজিমের দিকে তাকালো। তানজিম চোখের ইশারায় ভরসা দিয়ে আসল কথায় চলে যেতে বলল। নরিতা মনের মধ্যে সর্বোচ্চ সাহসিকতা জড়ো করে বলতে শুরু করলো, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব আমার বক্তব্যের শেষে এর চেয়েও বেশি করতালি হবে। তো যা বলছিলাম, প্রত্যেক ব্যক্তির সফলতার পেছনে একটি সাপলুডু সিঁড়ি থাকে, যা ব্যবহার করে কেউ তরতরিয়ে উঠে যায়, আবার কারো ভাগ্য জোটে সাপের বিষাক্ত ছোবল। আপনাদের আজিজ সাহেবের সফলতার পেছনের সাপলুডু সিঁড়িটা ছিল খুব মসৃণ ও আনন্দদায়ক, কারণ মুদ্রার এক পিঠে ছিল শুধু আনন্দময় আর অপর পাশ ছিল বেদনাদায়ক, জীবনের সব কিছু হারানোর যন্ত্রণা। ওনার সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে দুজন মানুষ। বলা যায় কুরবান হয়েছে দুজন মানুষের জীবন ও আত্মা। আপনারা ভাবছেন কারা সেই ব্যক্তি? বলছি, আজিজ সাহেব প্রথম দুবাই যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে 2 লাখ টাকা ধার নেন, যা আজও অপরিশোধিত। উপরন্তু দুবাই যাবার পর সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। এখন বলছি যোগাযোগ কেন বন্ধ করেন? কারণ টাকা ধার নেওয়া ব্যক্তির বাক প্রতিবন্ধী 15 বছর বয়সী একটা বোন ছিল, যাকে বিয়ের নাটক করে দিনের পর দিন ওনার লালসার শিকার বানিয়েছেন। সেই মেয়েটি সত্যি বিয়ে স্বামী ভেবে নিজেকে বিলিয়ে দেয় আজকের এই মহান ব্যক্তি আজিজ সাহেবের কাছে। আজিজ সাহেব ভালোবাসার মিথ্যে প্রলোভন দেখিয়ে নাটক চালিয়ে যান সকলের অগোচরে। এমনকি সেই মেয়েটার পরিবারও জানতো না কিছু। মেয়েটির ভাইয়ের কাছ থেকে উনি টাকা নিয়ে দুবাই চলে যান। এদিকে মেয়েটি তার ফ্রড স্বামী বিদেশ যাবার পর জানতে পারে সে প্রেগনেন্ট। মেয়েটা দিশেহারা হয়ে চুপি চুপি দিন রাত কাটতে থাকে। একসময় মেয়েটার পরিবারের কাছে তার প্রেগন্যান্সি ধরা পড়ে। এতটুকু বলতেই কয়েকজন এগিয়ে আসে নরিতার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিতে। আজিজের মুখ রক্তশূন্য ফ্যাকাশে। আজিজের স্ত্রীর চেহারায় জিতে যাওয়ার আনন্দ। তখনই কোথা থেকে রক্তিম এসে নরিতার এক পাশে দাঁড়ায়, অন্য পাশে তানজিম উঠে এসেছে স্টেজে। তানজিম মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আপনারা কি গল্পটা শুনতে চান না? উপস্থিত সকলে কিছুটা নীরব হয়ে যায়। অতিথিদের মধ্যে থাকা জ্যান জি খ্যাত অভদ্র বেয়াদব টাইটেল পাওয়া ছেলেমেয়েদের দল বিটকালে স্বরের সমস্বরে চেঁচিয়ে উঠে চাই, সব কিছু জানতে চাই। তখন বাকিরাও সম্মতি জানায়। আজিজ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছেন, তার কপাল বেয়ে চিকন ঘামের রেখা দেখা যাচ্ছে। নরিতা এবার সরাসরি আজিজের দিকে তাকিয়ে বলল, তখন মেয়েটির পরিবার মানে মেয়েটির ভাই, যে কিনা ভালো মানুষ ভেবে আজিজ সাহেবকে টাকা দিয়ে সাহায্য করেছিল, সেই ভাই ওনার সঙ্গে যোগাযোগ করেন। ওনাকে জানান তার 15 বছর বয়সী কিশোরী বোন সন্তান সম্ভবা। ব্যাস এতটুকু শুনেই আজিজ সাহেব কল ডিসকানেক্ট করেন এবং ওনার ব্যবহৃত সিমটি বন্ধ করে ফেলেন। দিশেহারা ভাইটি বোনের সম্মান বাঁচাতে হসপিটালে ছুটে গেলে ডাক্তার জানান তার 4 মাসের বাচ্চা অ্যাবর্শন করা সম্ভব না। এতে মেয়েটির জীবন নাশের সম্ভাবনা রয়েছে। ভাইটি যখন আজিজ সাহেবের গ্রামের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন, ওনার দেওয়া সকল ঠিকানাই ছিল ভুল।
সবগুলো ঠিকানায় গিয়েই যে চরম সত্য জানতে পারে তা হলো তিনি প্রত্যেক জায়গায় সরল মানুষ বেছে টাকা হাতিয়ে নেন আর কিশোরী মেয়েদের মিথ্যে বিয়ের প্রলোভনে ওনার লালসার শিকার বানান। সকল রাস্তা যখন বন্ধ তখন ভাইয়ের স্ত্রী সিদ্ধান্ত নেন তার ননদ বাচ্চা জন্ম দেবে, কিন্তু সেই বাচ্চার মা হবেন তিনি। মেয়েটি প্রসবকালীন দীর্ঘ যাত্রা শেষে সন্তানের জন্ম দেন, কিন্তু নিজে চলে যান সবকিছুর ঊর্ধ্বে সৃষ্টিকর্তার কাছে। মেয়েটির ভাই তার জীবন দশায় অনেক খুঁজেও আজিজ সাহেবের খোঁজ পাননি। টাকার জন্য না, ওনার মৃত বোনের রেখে যাওয়া প্রশ্নের উত্তর খুঁজতে। বলুন তো এই সম্পূর্ণ গল্পে কুরবান হয়েছে কে? আজিজ সাহেবের মতো চরিত্রহীন লোভী ব্যক্তিরা সমাজের জন্য বিষাক্ত কীটনাশক, যা ভুলক্রমে মুখে চলে গেলে মৃত্যু নিশ্চিত। কিন্তু ওনার মতো লোভী চরিত্রহীন নারী মানুষেরা বুক ফুলিয়ে সম্মানের সাথে ঘুরে বেড়ায়। সমাজ এদের শাস্তি দেওয়ার পরিবর্তে মাথায় তুলে রাখে। আজিজ এবার ক্ষেপে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।